প্রিয় এসএসসি শিক্ষার্থীবৃন্দ, তোমাদের হিসাব বিজ্ঞান বইয়ের ষষ্ঠ অধ্যায় জাবেদার ধারাবাহিক ক্লাসে আজকে আমাদের ক্লাস হচ্ছে তোমাদের বইয়ের সৃজনশীল প্রশ্ন 2 নিয়ে। এই ক্লাসে আমি তোমাদেরকে সৃজনশীল প্রশ্ন 2 পুঙ্খানুপুঙ্খভাবে বুঝিয়ে দেওয়ার পাশাপাশি তোমরা শিখতে পারবে কোনো খাতে কিভাবে বাট্টার পরিমাণ নির্ণয় করতে হয় এবং শিখতে পারবে বিক্রয় জাবেদা প্রস্তুতকরণ এবং শিখতে পারবে সাধারণ জাবেদা। তাহলে চলো ক্লাসটা শুরু করা যাক। শুরুতে আমরা প্রশ্নটা একটু পড়ি। দেখো, বাহাউদ্দিন অ্যান্ড সন্সের 2017 সালের মে মাসের লেনদেন সমূহ ছিল নিম্নরূপ। মে 2 তারিখ দেখো, ব্যবসায়ের জন্য ব্যাংক হতে উত্তোলন 15,000 টাকা। তাহলে ব্যবসায়ের প্রয়োজনে যদি ব্যাংক হতে উত্তোলন করে সেক্ষেত্রে ব্যাংকে ব্যবসায়ের হিসাবটা কমে যাবে, মানে ব্যবসায়ের ব্যাংক হিসাব কমবে। বিপরীতে যে টাকা উঠায় আনছে এটা নগদ টাকা বৃদ্ধি করছে ব্যবসায়ে, ঠিক আছে। তাহলে ব্যবসায়ে নগদ টাকার পরিমাণ বাড়বে। দুইটা জিনিস হয়েছে, আমরা দুইটা দিক পাইছি। মে 3 তারিখ দেখো, রমিজ ব্রাদার্সের নিকট 5% বাট্টায় 10,000 টাকার পণ্য বিক্রয় করছে। সালান নং দেওয়া আছে, সালানে পরিবহন খরচ ধরা হয়েছে 1,000 টাকা। তাহলে আমরা কি করব, 10,000 টাকার পণ্য থেকে 5% বাট্টা বাদ দিব। এটা যেহেতু বাকিতে হয়েছে, আমরা জানি যে কারো নাম উল্লেখ থাকলে সরাসরি কোনো নগদ বা ব্যাংক উল্লেখ না থেকে সেক্ষেত্রে এটা বাকিতে হয়। তাহলে বাট্টার টাকা বাদ দিব, তারপর হচ্ছে খরচটা যোগ করব। তাহলে হচ্ছে নিট ক্রয় মূল্য মানে বিক্রয় মূল্য, পণ্যের বিক্রয় মূল্যটা বের হবে। সালান নং দেওয়া আছে, আর কোনো শর্ত দেওয়া নাই। মে 5 তারিখ দেখো, ভাড়া অগ্রিম পরিশোধ করা হয়েছে। ভাড়া যদি অগ্রিম আমরা পরিশোধ করি তাহলে কি হয় বুঝে নাও। ভাড়া আমার নর্মালি ভাড়া জিনিসটা খরচ, আমি অগ্রিম প্রদান করছি। তাহলে অগ্রিম দিয়ে দিলে আমার ভাড়াটা কি করবে, অগ্রিম ভাড়াটা কি হবে, সম্পদ হবে। অগ্রিম ভাড়া সম্পদ। আর যেই টাকা দিয়ে আমি পরিশোধ করছি নগদ টাকা, সেই নগদ টাকাটা মানে নগদান হিসাব কি হবে, ক্রেডিট হবে। তাহলে অগ্রিম ভাড়া ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, ঠিক আছে। তারপরে হচ্ছে মে 8 তারিখ, পণ্য ক্রয় বাবদ চেক প্রদান করছে। আমি পণ্য ক্রয় করছি, ক্রয় করে চেক দিচ্ছি, তার মানে চেক মানে ব্যাংক আর কি, ব্যাংকের মাধ্যমে আমি পরিশোধ করছি। তাহলে ক্রয় হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট, এটা চেকে প্রদান করছে, বাকি না। মে 10 তারিখ দেখো, 5% বাট্টায় শাহাদাত অ্যান্ড কোং এর নিকট 9,000 টাকার পণ্য বিক্রয়। বাট্টা 5%, তার মানে শাহাদাত অ্যান্ড কোং বাকিতে হয়েছে। কেমন, এখানে নাম দেওয়া আছে মানে বাকিতে হয়েছে। সালান নং দেওয়া আছে, প্যাকিং চার্জ দেওয়া আছে, তার মানে এ টাকা থেকে বাট্টার টাকা আগে বিয়োগ করব, দেন আমি কি করব, যে খরচটা আছে আনুষঙ্গিক, এই খরচটা কি করে দিব, যোগ করে দিব। ওকে। মে 15 তারিখ, নগদ উত্তোলন 1,000 টাকা। এখানে নগদ উত্তোলন দ্বারা ব্যাংক থেকে টাকা উত্তোলন এটা বোঝায় নাই। নগদ উত্তোলন দ্বারা এখানে বোঝাইছে ব্যবসায়ের মালিক এই ব্যবসা থেকে নগদে টাকা উত্তোলন করে নিছে। এখানে অন্য যে কোনো কিছু থাকতে পারে, যে কোনো কারণে এটা মনে রাখবা, ব্যবসা থেকে যদি মালিক কোনো প্রকার ব্যক্তিগত বা পারিবারিক সুবিধা গ্রহণ করে সেক্ষেত্রে সেটা উত্তোলন, যাই কিছু নেই উত্তোলন। তাহলে এখানে নগদ টাকা নিচ্ছে, এর জন্য উত্তোলন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট হবে। ক্লিয়ার? আমরা উদ্দীপকটা বুঝে গেছি, এখন প্রশ্নটা একটু দেখি। বাহাউদ্দিন অ্যান্ড সন্সের মে মাসের বিক্রয় খাতে বাট্টার পরিমাণ নির্ণয় করো। আমাদের বাট্টার পরিমাণ নির্ণয় করতে বলছে। উপযুক্ত লেনদেনের ভিত্তিতে বিক্রয় জাবেদা প্রস্তুত করো। তো বিক্রয় জাবেদা হচ্ছে শুধু বাকিতে বিক্রয় হয়েছে সেগুলো আমরা এখানে আনবো, সেই জাবেদাগুলো করব। বিক্রয় জাবেদা সংশ্লিষ্ট লেনদেন ব্যতীত, অর্থাৎ বিক্রয় জাবেদার মধ্যে যে লেনদেনগুলো চলে যাবে সেগুলো ব্যতীত যে অবশিষ্ট লেনদেনগুলো সাধারণ জাবেদা প্রদান করতে হবে। একদম ইজি কোশ্চেন, জাস্ট দেখো। বিক্রয় খাতে বাট্টার পরিমাণ নির্ণয়। এখন আমরা বিক্রয় করছি কোথায় কোথায় আর সেখানে বাট্টা হয়েছে কোথায় কোথায় সেগুলো খুঁজে বের করতে হবে। তাহলে দেখো, ব্যবসার জন্য ব্যাংক হতে উত্তোলন, এটাতে কোনো বিক্রয় নাই, বাট্টাও নাই। ক্লিয়ার? 3 তারিখ দেখো, রমিজ ব্রাদার্সের নিকট 5% বাট্টায় 10,000 টাকার পণ্য বিক্রয় করছে। এখানে একটা বাট্টা আছে, তাহলে আমরা লিখতে পারি কি হবে, তারিখ লেখো 2017, এটা হচ্ছে মে মাসের 3 তারিখের লেনদেন। কেমন, তাহলে আমরা লিখতে পারি রমিজ ব্রাদার্সের নিকট
5% বাট্টায় 10,000 টাকার পণ্য বিক্রয়। ঠিক আছে, এখন আমরা বাট্টার টাকাটা বের করব। তাহলে বাট্টার টাকা আমরা বের করব কিভাবে? তোমাদের এখানে সরাসরি টাকা দেওয়া আছে, যদি সরাসরি টাকা না দেওয়া থাকতো তাহলে আমরা টাকাটা বের করে নিতাম। তাহলে এখানে টাকা যেহেতু দেওয়া আছে, এখন তো ইজি আরও 10,000 ইন্টু 5%, কেমন? 500 টাকা। তাহলে এখানে লিখো 500 টাকা। ঠিক আছে, এই লেনদেনে বাট্টার টাকা আমি পাইছি কত? 500 টাকা। তারপরে আর আছে কিনা? আরও আছে, দেখো 5 তারিখে হচ্ছে অগ্রিম ভাড়া পরিশোধ, এখানে বাট্টা বা কিছু নাই। পণ্য ক্রয় বাবদ এখানে চেক প্রদান এখানে নাই, শুধু বিক্রয় খাতে বের করতে বলছে। তারপর দেখো মে 10 তারিখ 5% বাট্টায় শাহাদাত অ্যান্ড কোং এর নিকট 9,000 টাকার পণ্য বিক্রয়। তাহলে এখানে বিক্রয় খাত, তো বিক্রয় খাতে এখানেও 5% বাট্টা 9,000 টাকার উপরে। তাহলে আমরা এখানে লিখলাম মে 10 তারিখ, এখানে হচ্ছে শাহাদাত অ্যান্ড কোং এর নিকট, শাহাদাত অ্যান্ড কোং এর নিকট 5%, এখানেও 5% কিন্তু, কেমন? বাট্টায় 9,000 টাকার পণ্য বিক্রয়। ঠিক আছে, তাহলে এখানেও সেম টাকা দেওয়া আছে, তাহলে আমরা টাকার উপরে 5% বের করে ফেলি, ইন্টু 5%, 450 টাকা। তারপর নগদ উত্তোলন আর নাই কিছু, এই তো শেষ। তাহলে 500 আর 450 কত হয়? 500 যোগ 450, 950, কেমন? 950। আমার বিক্রয় খাতে বাট্টার পরিমাণ নির্ণয় করা হয়ে গেছে। এখন এভাবে শুধু বিক্রয় খাতে না, তুমি যে কোনো খাতে, ক্রয় খাতে বাট্টার পরিমাণ নির্ণয় করা তাও কিন্তু পারবা। ক্লিয়ার না? সেম ক্রয়ের ক্ষেত্রে এভাবে করে বাট্টার টাকাটা বের করে দেবা। এখানে একটা জিনিস মাথায় রাখবা, সেটা হচ্ছে এখানে পাশাপাশি কিন্তু খরচ দেওয়া আছে, খরচটা কিন্তু আলাদা, সেটা পণ্যের মূল্যের উপরে না, মানে বাট্টা হয় শুধু পণ্যের মূল্যের উপরে, যে পণ্য কিনে সেটার উপরে, খরচের উপর কোনো বাট্টা হয় না। সো তোমরা আবার খরচকে এটার সাথে ইনক্লুড করো না, খরচ আলাদা। খরচ হচ্ছে বাট্টা বাদ দেওয়ার পরে যে মূল্য থাকে সেটার সাথে যোগ হয়ে আমরা পণ্য মূল্য, নেট মূল্যটা নির্ধারিত হয়। তাহলে এটা মাথায় রাখবা, বাট্টা হয় কেবল কিসের উপরে? পণ্যের মূল্যের উপরে। খ কোশ্চেনটা আমরা দেখি। খ কোশ্চেন কি বলছে? উপযুক্ত লেনদেনের ভিত্তিতে বিক্রয় জাবেদা প্রস্তুত করো। তাহলে খ, বিক্রয় জাবেদা প্রস্তুত, আমরা কার হিসাব করি? বাহাউদ্দিন অ্যান্ড কোং অ্যান্ড সন্স। তাহলে বাহাউদ্দিন, এখানে লেখো বাহাউদ্দিন অ্যান্ড সন্স। ওকে, বিক্রয় জাবেদা। আচ্ছা বলো তো বিক্রয় জাবেদা মানে কি? বিক্রয় জাবেদা হচ্ছে বাকিতে যত ধরনের বিক্রয় হয়েছে সেগুলোর জন্য যে জাবেদা প্রদান করতে হয় তাকে বলে বিক্রয় জাবেদা। বিক্রয় জাবেদা একটি বিশেষ জাবেদা। তাহলে আমরা কলাম টেনে নিলাম, বিক্রয় জাবেদার কলাম একদম ক্রয় জাবেদার মতোই, জাস্ট জাবেদাটা আর হিসাব খাতটা চেঞ্জ হবে। আচ্ছা এখানে বলো তারিখ, এখানে হচ্ছে হিসাব খাত হবে। তাহলে কি হিসাব খাত হবে? আমি যখন, আচ্ছা এখানে আমি লেনদেনটাকে দেখে নিই, বিক্রয় হিসাবের জাবেদাটা, এখানে জাবেদাটা করো। আমি যদি পণ্য বিক্রয় করি তাহলে কি হয়? বিক্রয় ক্রেডিট হয়। বিনিময়ে কি হয়? এখানে বাকিতে, বিক্রয় জাবেদা আমি বাকিতে করি, তাহলে বাকিতে করলে আমার দেনাদার হবে, কেমন? তাহলে দেনাদার হিসাব ডেবিট হয়, কেমন? দেনাদার যে কেউ হতে পারে, যত জনের নাম তত জনের দেনাদার। ঠিক আছে, তাহলে এখানে বিপরীতে হয় বিক্রয় হিসাব ক্রেডিট। বিক্রয় একটা আয়, এজন্য কি হয়? ক্রেডিট হয়। আয় সবসময় ক্রেডিট হয়, হিসাব ক্রেডিট। ওকে, তাহলে এখানে বোঝায়। এখন এখানে এই হিসাব খাতটা কার হিসাব করি? বিক্রয় তো আমি বিক্রয় করছি, আমি জানি যে আমার বিক্রয় বাবদ আয় এত, ঠিক আছে, ক্রয় বাবদ ব্যয় এত, কিন্তু তৃতীয় পক্ষকে, এখানে তৃতীয় পক্ষ হচ্ছে দেনাদার। তাহলে দেনাদার হচ্ছে কি হিসাব খাত? ডেবিট হিসাব খাত। অর্থাৎ আমার এই বিক্রয় বাবদ যত ধরনের
দেনাদার আসবে, যত মানুষের কাছে আমি বিক্রয় করব বাকিতে, তারা সবাই আমার ডেবিট হিসাব খাত। তাহলে এখানে আমরা ক্রয় যাবতার সময় লিখছিলাম ক্রেডিট হিসাব খাত, কারণ ক্রয় করলে পাওনাদার কি হয়, ক্রেডিট হয়। এখন বিক্রয় করছি, দেনাদার কি হইতেছে, ডেবিট হইতেছে। তাহলে এটা হবে ডেবিট হিসাব খাত। অর্থাৎ আমি যত জনের কাছে বিক্রয় করব তারা সবাই আমার কি হবে, ডেবিট হবে, ডেবিট হিসাব খাত। ঠিক আছে। আর এখানে আগের মতোই শর্ত, যদি কোনো শর্ত থাকে সেক্ষেত্রে আমরা শর্ত লিখবো, না থাকলে নাই। এখানে হচ্ছে সালার নংটা লিখবো, সালার নং, কেমন, যদি থাকে সালার নং লিখবো, না থাকলে লিখবো না। এখানে সূত্র লিখবো, যদি কোনো সূত্র স্পেশাল কোনো সূত্র দেওয়া থাকে সেটা লিখবো, না হয় টিক দিব। তারপরে এখানে তো আমরা লিখে দিলাম যে দানাদার হিসাব ডেবিট, বিক্রি হিসাব ক্রেডিট, এখানে আমরা জাবাদাটা লিখে দিলাম। তারপরে আসো এখন আমরা প্রশ্নে চলে যাই। তাহলে আমাদের 2017 সাল মে মাসের কত তারিখে আমাদের বাকিতে বিক্রয় হয়েছে। এখানে কেবল বাকিতে বিক্রয়ের জন্য বিক্রয় জাবেদা হয়। ক্লিয়ার? দেখি মে মাসের 2 তারিখে বলছে ব্যাংক হতে উত্তোলন, এটা বাকিতে বা বিক্রয়ের সাথে জড়িত না, সো এটা আসবে না। 3 তারিখ দেখো, রমিজ ব্রাদার্সের নিকট 5% বার্তায় 10,000 টাকার পণ্য বিক্রয়, সালার নং এত, পরিবহন খরচ ধরা হয়েছে এত। তাহলে আমরা পেয়ে গেলাম যে 3 তারিখ যাবে, এটা বাকিতে হয়েছে। কেমন, বাকিতে হয়েছে। কারো নাম উল্লেখ থাকলে সেক্ষেত্রে আমরা বাকিতে হয়েছে বলে এটা ধরে নেই। তাহলে এখানে আমরা লিখতে পারি ডেবিট হিসাব খাতকে আমাদের রমিজ ব্রাদার্স, কেমন, রমিজ ব্রাদার্স। তাহলে রমিজ ব্রাদার্স হচ্ছে আমার ডেবিট হিসাব খাত। ঠিক আছে। এদের কোনো শর্ত ছিল না, কোনো শর্ত ছিল না। সালার নং ছিল, হ্যাঁ সালার নং ছিল 173। ঠিক আছে। আর কি সূত্র ছিল না, সূত্র ছিল না, সূত্র কলামে টিক দিলাম। তাহলে এখানে হচ্ছে আমি টাকাটা লিখবো, কত টাকা রমেশ ব্রাদার্সের নিকট আমি কত টাকার পণ্য বিক্রয় করছি। তো এটা করার জন্য আমার কিছু ওয়ার্কিংস করে নিতে হবে। এখানে আমি দেখতে পাচ্ছি, এখানে যদি আমরা 1 নাম্বার নিচ দিয়ে তোমরা একটু জায়গা রাখবা যাতে ওয়ার্কিংস করতে পারো। ঠিক আছে। ক্রয় জাবেদা, বিক্রয় জাবেদা এগুলোর ক্ষেত্রে আমরা এখানে লিখলাম রমিজের হচ্ছে বিক্রয় কত। এখানে সূত্র হচ্ছে এরকম, মানে এটা সূত্র বলি না আমি, এটা ধরবা যে এরকম বিক্রয়, মানে বোঝার জন্য আর কি। বিক্রয় থেকে তুমি বাট্টা বাদ দিবা, বিয়োগ বাট্টা। ঠিক আছে। তারপর আনুষঙ্গিক খরচ যোগ করবা। ঠিক আছে, একদম ইজি। যেটা থাকবে সেটা থেকে বাট্টার টাকা বিয়োগ দিবা, আর হচ্ছে খরচটা যোগ করবা। তাহলে বিক্রয় কত আমার, বিক্রয়ের টাকা হচ্ছে 10,000। 10,000 লেখো, 10,000। বাট্টা কত, 5% বাট্টা, তো বাট্টা বের করে নাও। 10,000 ইন্টু 5%, 500 টাকা। ঠিক আছে। খরচ আছে কিনা, হ্যাঁ খরচ আছে, খরচ হচ্ছে 1,000 টাকা। তাহলে 10,000 থেকে 500 বিয়োগ 9,500 যোগ 1,000, 10,500 হয়। বুঝতে পারছো? এভাবে ওয়ার্কিংসটা বের করে নেবা। ঠিক আছে। আরও যদি আসে সেটার জন্য একটা, আরও আসলে সেটার জন্য একটা, এভাবে ওয়ার্কিংস বের করে নেবে, তাহলে তোমার জন্য ইজি হবে। আর না, তুমি যদি এটা ছাড়াই যদি এক্সপার্টভাবে করতে পারো, নো প্রবলেম, ফুল মার্কে পাবা। তাহলে 10,500, এটা বুঝাই দেওয়ার মানে হচ্ছে তুমি যাতে ভুল না হয় আর কি। 10,500 টাকা হচ্ছে আমার কার কাছে, এই যে রমেশ ব্রাদার্সের নিকট। তারপর দেখো 5 তারিখ ভাড়া অগ্রিম পরিশোধ, এটা তো আসবে না। পণ্য ক্রয় বাবদ চেক প্রদান, এটা ক্রয় হিসেবে বিক্রয় হয় না, আমরা কিন্তু বিক্রয় জাবেদা করতেছি। 5%, 10 তারিখ দেখো 5% বার্তায় শাহাদাত অ্যান্ড কোংয়ের নিকট 9,000 টাকার পণ্য বিক্রয়, আরেকটা বিক্রয় আমরা পাইছি বাকিতে। চালান নং 174, প্যাকিং চার্জ 500। তাহলে এখানেও ঠিক আগের মতোই আছে। তাহলে আমরা লিখতে পারি মে 10 তারিখ 5% বার্তায় শাহাদাত অ্যান্ড কোং। তাহলে এখন আমার ডেবিট হিসাব খাতকে শাহাদাত অ্যান্ড কোং, যাদের কাছে আমি বিক্রি করছি, কেমন, শাহাদাত অ্যান্ড কোং। ক্লিয়ার? শর্ত ছিল না। তারপরে চালান নং ছিল, হ্যাঁ ছিল 174। কোনো সূত্র দেওয়া আছে স্পেশাল, না সূত্র দেওয়া নাই। এখন টাকাটা আমি লিখবো, তো টাকা লেখার জন্য আমি এখানে লিখলাম হচ্ছে 2 নাম্বারে হচ্ছে আমার শাহাদাত।
ঠিক আছে, শাহাদাত অ্যান্ড কুং তাদের সেম আগের মতো তুমি লেখো বিক্রয় বিয়োগ বাট্টা যোগ খরচ। আগে বাট্টা বিয়োগ করবা, মনে রাখবা বাট্টা হয় টাকার উপরে, মানে পণ্যের টাকার উপরে, আর খরচটা হয় আনুষঙ্গিক হিসাবে পরে, ভাড়া বলো যাই বলো। তাহলে বিক্রয়ের টাকা কত ছিল আমার? 9,000 টাকা। এটা থেকে বাট্টা বিয়োগ দিব, তাহলে 9,000 টাকার উপরে বলছে 5%, 9,000 ইন্টু 5%, 450 টাকা। খরচ ছিল 500 টাকা। আর যদি খরচ না থাকে তাহলে শূন্য রাখবা, ঠিক আছে? তাহলে 9,500 বিয়োগ 450, 8,550 প্লাস হচ্ছে 500, 9,050। তাহলে 9,050 টাকা হচ্ছে আমার কিসের? 9,050। এটা হচ্ছে শাহাদাত অ্যান্ড কুঙ্গার নিকট বিক্রয়। এভাবে আর আছে কিনা 15 তারিখ নগদ উত্তোলন, তাহলে এটা তো আসবে না। এভাবে যদি আরও থাকতো আরও আনতা, যতগুলা ছিল মানে যতবার বাকিতে বিক্রয় হবে ততগুলো হচ্ছে বিক্রয় জাবেদায় আসবে। তো এই ছিল বিক্রয় জাবেদা, আশা করি বুঝতে পারছো। এখন তোমরা ইনশাল্লাহ যে কোনো বিক্রয় জাবেদা প্রস্তুত করতে পারবা। যত ধরনের বিক্রয় আছে সব সেম একইভাবে, শুধু চেঞ্জ হতে পারে, এখানে শর্ত আসতে পারে। তো শর্ত আসলে শর্ত বসায় দিবা, সূত্র থাকলে সূত্র বসাবা, ঠিক আছে? এখানে ক্যালকুলেশনে কিছু এদিক সেদিক হতে পারে, কেমন মাঝে মাঝে বাট্টা না থাকতে পারে, মাঝে মাঝে খরচ না থাকতে পারে, ঠিক আছে? সেক্ষেত্রে সেগুলো বাদ দিবা, বাকি সব ঠিকঠাক। আশা করি বুঝতে পারছো, ঠিক আছে? তারপর না বুঝলে কমেন্ট বক্স আমাদের জন্য সবসময় ওপেন আছে। তারপর চলো আমরা গ নাম্বার কোশ্চেনটা সলভ করি। গ নাম্বার কোশ্চেনে বলছে আমাদেরকে বিক্রয় জাবেদা সংশ্লিষ্ট লেনদেন ব্যতীত অবশিষ্ট লেনদেনে সাধারণ জাবেদা দাখিলা দাও। আমরা জানছি যে 3 তারিখ এটা বিক্রয় জাবেদায় চলে গেছে, আর 10 তারিখ এটা বিক্রয় জাবেদায় চলে গেছে। তাহলে আছে 2, 5, 8, 15, ঠিক আছে? 4টা জাবেদার, এই 4টা লেনদেন, এই 4টা লেনদেনের কি করতে হবে? সাধারণ জাবেদা দিতে হবে। তাহলে আমরা সাধারণ জাবেদার জন্য একটা চক টেনে নিয়েছি। চকটা তো সাধারণ জাবেদার চক তোমরা জানার কথা, তারিখ, বিবরণ, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, ক্লিয়ার? আর এখানে উপরে আমরা আগের মতো লিখবো বাহাউদ্দিন অ্যান্ড সন্স সাধারণ জাবেদা, ঠিক আছে? তাহলে এখন আমরা 2017 সাল মে মাস কোন তারিখ থেকে আমাদের লেনদেন শুরু? 2 তারিখ, ঠিক আছে? তাহলে 2 তারিখ আমরা মে 2। ব্যবসায়ের জন্য ব্যাংক হতে উত্তোলন। একটা জিনিস চিন্তা করো, ব্যবসায়ের একটা ব্যাংকের হিসাব আছে ব্যাংকে, মানে ব্যবসায়ের একটা ব্যাংক হিসাব আছে ব্যাংকে, সেখানে কিছু টাকা জমা আছে। সেখান থেকে ব্যবসা যদি টাকাটা উঠায় নিয়ে আসে তাহলে কি হবে? ব্যবসায় টাকা বৃদ্ধি পাবে, নগদ টাকা, বিনিময়ে ব্যবসায়ের ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা কমে যাবে, এরকম না? এভাবে বুঝবা, চিন্তা করবা যে কেন হয়েছে এটা। চিন্তা করলে আনসারটা পেয়ে গেছো। এখন ঠিক একইভাবে তুমি সেটা জাবেদা করে দেবা। তাহলে নগদ টাকা আমার ব্যবসায় বৃদ্ধি পাইছে, নগদ টাকা ব্যবসায় বৃদ্ধি পেলে কি হয়? নগদান হিসাব ডেবিট হয়, যেহেতু এটা সম্পদ। কেমন? নগদান হিসাব ডেবিট, ঠিক আছে? বিপরীতে আরেকটা সম্পদ, ব্যাংকে যখন আমার টাকা জমা ছিল সেটা আমার সম্পদ ছিল, সেটা কমে গেছে। তাহলে আরেকটা সম্পদ যদি হ্রাস পায়, মানে একটা সম্পদ বৃদ্ধি পাইছে, ডেবিট হয়েছে, সম্পদ হ্রাস পেলে ক্রেডিট হবে, এই তো। তাহলে ব্যাংক হিসাব ক্রেডিট, ঠিক আছে? এখন একটা কারণ লিখে দাও। কারণ কি হবে? কারণ ওইটাই, লেনদেন যেটা সেটা ব্যাংক হতে ব্যবসায়ের প্রয়োজন উত্তোলন। ক্লিয়ার? তো যখন তোমার এটা একটা লেনদেন শেষ জাবেদা করা, তুমি কি করবা? বিবরণের কলমটাতে সোজা করে একটা দাগ টেনে দিয়ে দিবা। এখানে টাকা কত তোমার, কত টাকা উত্তোলন করছে, টাকার অ্যামাউন্টটা উভয় দিকে সমানভাবে বসিয়ে দিবা। কারণ তোমার নগদ টাকা 15,000 টাকা বৃদ্ধি পাইছে, বিপরীতে আবার 15,000 টাকা ব্যাংকে কমে গিয়েছে। একদম ইজি না? আশা করি পারবা। তারপর দেখো মে 3 তারিখ তো আমাদের আসবে না, কারণ এটা বাদ দিতে বলছে। 5 তারিখ, 5 তারিখে কি বলছে? ভাড়া অগ্রিম পরিশোধ।
এটা তোমরা রিয়েলিস্টিকভাবে চিন্তা করা ছাড়া কিছু করবে না, মুখস্থ করবে না। ভাড়া পরিশোধ করছি, ভাড়া পরিশোধ করলে আমার নর্মাল কী হতো, ভাড়া হিসাব ডেবিট, নগদ টাকা চলে গেছে, নগদান হিসাব ক্রেডিট, নর্মাল ভাড়া। এখন ভাড়াটা আমি মানে এই মানে কি বলে পূর্ণ হওয়ার পরে না দিয়ে আমি অ্যাডভান্স দিয়ে দিছি, তাও তো আমার অগ্রিম ভাড়া হয়েছে, মানে হচ্ছে আমার ভবিষ্যতে আর দেওয়া লাগবে না, তার মানে দিয়ে দিছি, ওটা আমার জন্য সম্পদ। তাহলে অগ্রিম ভাড়া দিছি, কিন্তু নগদ টাকা তো ঠিক আমার পকেট থেকে চলে গেছে, তাই না? তাহলে কী হবে, অগ্রিম ভাড়া ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। বুঝতে পারছো? তাহলে অগ্রিম ভাড়া হিসাব ডেবিট, বিনিময়ে আমার নগদ টাকা কমে গেছে, সম্পদ ছিল, মানে নগদ টাকা একটা সম্পদ, নগদান হিসাব, তাহলে সম্পদ কমলে আমরা কী হয়, ক্রেডিট হয়। ক্লিয়ার? কী হয়, নগদ টাকা বলো, অগ্রিম ভাড়া প্রদান, নগদে লেখা উচিত ছিল। আচ্ছা যাই হোক, এতটুকু বুঝো, অগ্রিম ভাড়া প্রদান করছে, এই জন্য অগ্রিম ভাড়া ডেবিট, নগদান হিসাব ক্রেডিট হয়েছে। ঠিক আগের মতো আমি দাগ টেনে দিলাম, টাকার পরিমাণটা লিখে ফেলো, কত, 3000 টাকা। উভয় দিকে 3000 টাকা, কেমন যাবে, উভয় দিকে টাকার পরিমাণ সমান হয়, ডেবিট যত ক্রেডিট তত। যদি মানে ডেবিট ক্রেডিট না মিলে তাহলে বুঝতে হবে ভুল হয়েছে কোথাও। ঠিক আছে, মে 8 তারিখ, এখানে দেখো পণ্য ক্রয় বাবদ চেক প্রদান। আচ্ছা, চেক প্রদান আমরা পরে যাই। পণ্য কী করছি, আমি ক্রয় করছি, পণ্য ক্রয় একটা আমার জন্য ব্যয়, তাহলে ব্যয় কী হয় আমার জন্য, ডেবিট হয়, তাহলে ক্রয় হিসাব ডেবিট একটা পাইছি। বিপরীতে কীভাবে আমি পণ্যটা ক্রয় করছি, নগদে করছি, চেকে করছি, নাকি বাকিতে করছি? তাহলে চেকে করছি মানে ব্যাংকে আর কি, ব্যাংকে টাকাটা, চেকে তো আর টাকা থাকে মানে থাকে না, ওইটা ব্যাংক থেকে উঠাইতে হয়। তাহলে ব্যাংকটা আমার কি হয়েছে, সে তাকে যখন আমি চেক দিছি পণ্য ক্রয় করে, তাহলে সে আমার ব্যাংক থেকে টাকা নিয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমার ব্যাংক কমে যাবে। তো এই জন্য কী হচ্ছে, আমার এখানে ক্রয় হিসাব ডেবিট, বিপরীতে ব্যাংক হিসাব ক্রেডিট। কেমন? চেক নামে কোনো হিসাব হয় না, কারণ চেকে তো টাকা থাকে না, চেকে শুধু নাম্বারটা উল্লেখ থাকে, টাকা জমা থাকে মূলত কোথায়, ব্যাংকে। কেমন? তাহলে এখানে বলেন চেকে পণ্য ক্রয়, লেখাও চেকে পণ্য ক্রয়, তোমরা তোমাদের মতো লিখবা, যা মনে আসে যত সংক্ষেপে বোঝাতে পারো। চেকে পণ্য ক্রয়, একটা কারণ দিয়ে দিবা আর কি তাদেরকে, কী কারণে বা কোন ঘটনায় এটা এই লেনদেনটা হয়েছে সেটা। তাহলে ক্রয় করছি আমি কত টাকা, 7000 টাকা, এখানে লেখো 7000, একইভাবে ক্রেডিটও 7000। ক্লিয়ার? তারপরে 10 তারিখ আমাদের নিষেধ করছে, ওটা লাগবে না। মে 15 তারিখ দেখো, 15 তারিখ হচ্ছে কত, নগদে উত্তোলন, মানে নগদ উত্তোলন হচ্ছে 1000 টাকা। এই নগদ উত্তোলনটা হচ্ছে মালিক তার ব্যক্তিগত প্রয়োজনে ব্যবসা থেকে 1000 টাকা উত্তোলন করছে। তাহলে মালিক যখন ব্যবসায়ের সাথে কানেক্টেড, মালিক দুইভাবে ব্যবসায়ের সাথে কানেক্টেড, একটা হচ্ছে মূলধন দেয়, আর একটা হচ্ছে উত্তোলন করে, মানে একটা হচ্ছে দেয় আর হচ্ছে উঠায়া নেয়। যে কোনোভাবে সে উঠাইতে পারে, নিজস্ব প্রয়োজনে উঠাইতে পারে, পারিবারিক প্রয়োজনে উঠাইতে পারে, যে কোনোভাবে উঠাইতে পারে। তো যাই উঠাক না, সেটা হচ্ছে ব্যবসায়ের জন্য একটা উত্তোলন। এই উত্তোলন জিনিসটা হচ্ছে মালিকের সাথে সম্পর্কিত, তার মানে মালিক উঠায়া নিয়ে যায়। তাহলে উত্তোলন একটা কি, ব্যবসার জন্য খরচ, মানে ব্যবসায় টাকা আসে না, টাকা চলে যায়, তাহলে খরচ। তাহলে উত্তোলন জিনিসটা হবে ডেবিট। কেমন? উত্তোলন হিসাব ডেবিট। এখন বিনিময়ে ব্যবসায়ের সাথে তুমি হিসাব করো, ব্যবসায়ের সাথে, অন্য কারোর সাথে দরকার নেই। বিনিময়ে কি গেছে ব্যবসা থেকে, নগদ টাকা গেছে না অন্য কোনো জিনিস গেছে? আমরা দেখতে পাচ্ছি এখানে নগদ টাকা গেছে, তাহলে সেই টাকাটা নগদান হিসাব ক্রেডিট হবে। মানে নগদ যখন আমার সম্পদ ছিল, এখন সম্পদটা চলে গেছে, মানে কমে গেছে। কেমন? তাহলে নগদান হিসাব ক্রেডিট। ঠিক আছে,
একটা কারণ দাও। নগদ টাকা উত্তোলন, নগদ টাকা উত্তোলন। আচ্ছা, এখানে লিখতে পারো মালিক, সামনের মালিক কর্তৃক নগদ টাকা উত্তোলন, এভাবে লিখে দিবা। আচ্ছা, যাই হোক, যেভাবে বোঝাতে পারো। শেষ। আর তো কিছু নাই। এখানে টাকার পরিমাণ লেখো 1000, এখানেও 1000, আর কিছু নেই। এর ফাঁকা আছে, সমস্যা নেই। তুমি জাস্ট একদম শেষের কলাম দিয়ে কি করে দিবা, টেনে এটারে বুঝাই দেবা যে তোমার হিসাবটা ক্লোজ। তো এই ছিল একটা সাধারণ জাবেদার বই। ঠিক একইভাবে যে কোনো তুমি জাবেদা করো না কেন, সাধারণ জাবেদা, এই যে 3 তারিখ এবং 5 তারিখ যদি আমাদের আসতো, তাহলে কি হতো? 3 তারিখে এই যে ঠিক এখানে বাকিতে ক্রয় করছি না, তো এখানে যদি আমি 3 এক্সট্রাভাবে এখানে লেখো 3 তারিখ, বুঝাই দিই তোমাদেরকে। 3 তারিখ বলছে কি, 3 তারিখ হইলে কি হইতো, বাকিতে বিক্রয় করছি, তাহলে দেনাদার হিসাব ডেবিট, কেমন? আর হচ্ছে বিক্রয় করছি, বিক্রয় হিসাব ক্রেডিট। ঠিক আছে? তো এটা এভাবে লিখতা। সেম একইভাবে 10 তারিখও সেম, দেনাদার হিসাব, যেহেতু বিক্রি করছি দেনাদার, বাকিতে করছি না, বাকিতে করলে দেনাদার হয়, তাহলে দেনাদার হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। এখন টাকার পরিমাণটা কিভাবে করতাম, এতক্ষণ আমরা যা করছি কোথাও কিন্তু টাকা ক্যালকুলেশন করা লাগে নাই। আচ্ছা, এখানে টাকা লিখে ফেলছি, বিক্রয় হিসাব ক্রেডিট। ঠিক আছে, ওই যে টাকার পরিমাণ তোমাদেরকে বিক্রয় জাবেদায় দেখাইয়া দিছিলাম, ঠিক একইভাবে যেমন এখানে টাকার পরিমাণ ছিল কত, 10,000 ইন্টু 5% বাদ দিবা, বাটার টাকা বাদ দিবা, কত হইলো 500, বিয়োগ করলে হইলো 9,500, এটার সাথে যোগ করবে তোমার যে খরচটা, এটা 1,000, কত হইলো 10,500, তাহলে এখানে হবে 10,500। বুঝতে পারছো? যদি এটা চাইতো, কিন্তু এটা তো চাই নাই তোমার দরকার, মানে তারপর যদি সাধারণ জাবেদা করতা, যদি ওই জিনিসটার মানে ওই লেনদেনটারও তোমার সাধারণ জাবেদা চাইতো, তাহলে তুমি কিভাবে করতা? ঠিক একইভাবে, মানে এখানে তো ওয়ার্কিংস করে বের করা লাগবে না, যে টাকাটা কীভাবে আনছো দেখছো, টাকা বের করার সিস্টেমটা জানতে হবে। এখানেও সেম, তুমি হিসাবটা জানো, মানে লেনদেনটা বুঝো, দানাদার হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট, বাকিতে হয়েছে এই জন্য দানাদার। ঠিক আছে? ঠিক একইভাবে এখানে 9,000 ইন্টু 5% ছিল 450, বিয়োগ করলে 850, যোগ 500 টাকা ছিল খরচ, এখানে কত হয় 9,050। এটা হচ্ছে যদি তোমার এই দুইটা লেনদেনেরও যদি সাধারণ জাবেদা বের করতে বলতো। বুঝতে পারছো না? মানে এগুলো একটু বড় বড় মনে হয় যে হাই এগুলো জানি আমি কিভাবে করব। সাধারণ জাবেদা একদম ইজি। তুমি সাধারণ জাবেদা পারলে যে কোনো জাবেদা করতে পারবে, যে কোনো জাবেদা তুমি আগে সাধারণ জাবেদা পারতে হবে, তাহলে যে কোনো জাবেদা করতে পারবা। ঠিক আছে? তো এই ছিল তোমাদের সৃজনশীল 2-এর সমাধান। আশা করি আমি বোঝাতে পারছি। এরই মাধ্যমে তোমরা আশা করি শিখে ফেলছো কীভাবে বিক্রয় জাবেদা প্রস্তুত করতে হয়, কীভাবে বাট্টার পরিমাণ বের করতে হয়, কীভাবে সাধারণ জাবেদা প্রস্তুত করতে হয়। আশা করি যে কোনো ধরনের সাধারণ জাবেদা তোমরা করতে পারবা। আমি যেটা তোমাদেরকে টেক্সটটা শিখিয়ে দিছি সেটা হচ্ছে জাস্ট ইমাজিন করবা, চিন্তা করবা যে কেন হয়েছে, কেন জিনিস দিয়ে কোশ্চেন করবা, সলভ পেয়ে যাবা, সমাধান পেয়ে যাবা। ঠিক আছে? আর আমার সাথে লেগে থাকো, ইনশাল্লাহ তোমাদের আর কোথাও যেতে হবে না। তোমাদের ভালো রেজাল্ট তো হবেই, পাশাপাশি তুমি একজন মেধাবী স্টুডেন্ট হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবা। শুধু এই সাবজেক্ট না, যে কোনো সাবজেক্টে তুমি যদি এই জ্ঞানটাকে, মানে এখানে যদি তুমি কোশ্চেন করা শিখতে পারো, অন্যান্য সাবজেক্টও তোমার ঠিক একইভাবে কোশ্চেন করা শিখতে পারবে, এবং তোমার যেই কাঙ্ক্ষিত যেই রেজাল্ট বা হচ্ছে যে আউটপুটটা, সেটা তুমি এনশিওর করতে পারবা। তুমি বাংলাদেশের কোন জেলা এবং কোন স্কুল থেকে আমার ক্লাসগুলো ফলো করতেছো সেটা কমেন্টে জানিয়ে দিবে। আর ক্লাসটা যদি তোমার উপকারে আসে, অবশ্যই তোমার ফ্রেন্ডদের সাথে শেয়ার করার অনুরোধ রইল। পাশাপাশি তোমার জন্য একটা ঘোষণা হচ্ছে, আমাদের একটা ফেসবুক গ্রুপ আছে কমার্স সেন্টার্স পরিবার নামে, সেটাতে তোমরা যুক্ত হয়ে যাও। সেখানে পারস্পরিক সহযোগিতা এবং যে কোনো সমস্যা পোস্ট করার মাধ্যমে তোমরা সলভ করে নিতে পারবা। কিপ কানেক্টেড। আল্লাহ হাফেজ।